অশুভ উদ্দেশ্যে নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে বললেন মির্জা ফখরুল। জানাবো প্রার্থীদের চাপে শেষ পর্যন্ত নমনীয় অবস্থানে বিএনপি। আরও জানাবো এবার কর্নেল অলিকে বিশ্বাসঘাতক মনে করছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো সরকারের উচ্চ সুদের স্বল্প মেয়াদের ঋণেই কি মূল্যস্ফীতির বড় কারণ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অশুভ উদ্দেশ্যে নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে বললেন মির্জা ফখরুল। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের 87 নেতাকর্মীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর ঘটনা সহ নেতাকর্মীদের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সরকার অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দিচ্ছে। সেটির ধারাবাহিকতায় দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপি সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুল সাত্তার মিলনের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সবুজবাগ থানার সাবেক সভাপতি গোলাম হোসেন সহ 27 জন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীর জামিন নামঞ্জুর ও জেল হাজতে পাঠানো সরকারের চলমান অপকর্মের নিরবিচ্ছিন্ন অংশ। তিনি বলেন, এই ধরনের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে। আর তাই জনগণ ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে আন্দোলন সংগ্রামে আরো বেশি বলিয়ান হয়ে উঠেছে। মির্জা ফখরুল বলেন, সারা দেশে প্রতিনিয়ত বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের সাজা দেওয়া এবং জামিন নামঞ্জুরের মাধ্যমে কারাগারে পাঠানোর ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং উল্লেখিত নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সহ তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। প্রার্থীদের চাপে শেষ পর্যন্ত নমনীয় অবস্থানে বিএনপি। উপজেলা নির্বাচনে কেউ স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করতে পারবে না। কোনো প্রার্থী যদি স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে আজীবন বহিষ্কারাদেশ আরোপ করা হবে, এমন সিদ্ধান্ত নিয়েছে বিএনপি স্থায়ী কমিটি। কিন্তু এই স্থায়ী কমিটির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথম দফায় 8 মে যে 150টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে বিএনপি 77 জন নেতাকর্মী চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। বিএনপির অনেক নেতা বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্তের আগেই তারা মনোনয়নপত্র জমা দিয়েছিল। যেহেতু স্থায়ী কমিটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর, সে কারণেই তারা প্রার্থিতা জমা দিয়েছে। তবে দায়িত্বশীল একাধিক সূত্র বলছে যে যারা প্রার্থী হয়েছেন তারা ইতিমধ্যে বিএনপির হাইকমান্ডের সাথে যোগাযোগ করেছেন এবং তাদেরকে সাফ জানিয়ে দিয়েছেন যে দল যদি তাদেরকে বহিষ্কার করে কোনো সমস্যা নেই, তারা প্রার্থী থাকবেন এবং যদি নির্বাচন না করেন তাহলে তারা অস্তিত্বের সংকটে পড়বেন। এরকম হুমকির মুখে বিএনপি এখন অনেকটাই নমনীয় হয়ে যাচ্ছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন। আগামীকাল প্রথম দফায় যে উপজেলাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আর এই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগে আজ রাতে বিএনপি স্থায়ী কমিটিতে বিষয়টি নিয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা। কেউ কেউ বলেছেন যে বিএনপি এখন একটা নমনীয় অবস্থানে যেতে পারে। যারা শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে থাকবে এবং তাদেরকে সতর্ক করা বা বিষয়টিকে উপেক্ষা করার নীতি গ্রহণ করা হতে পারে বলেও দলীয় সূত্রে জানা গেছে। বিভিন্ন উপজেলায় বিএনপির প্রার্থীরা তাদের কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করেছেন এবং তাদের অবস্থানে অটুট থাকার ঘোষণা দিয়েছেন। নাসিরনগর উপজেলার চেয়ারম্যান পদে বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি উমরাহ খান বলেছেন যে তিনি শেষ পর্যন্ত প্রার্থী থাকবেন। একইভাবে ময়মনসিংহের দুবাউড়া উপজেলার বিএনপি সাবেক সভাপতি শামসুর রশিদ, ফুলপুর পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন, হালুয়াঘাট ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য আব্দুল হামিদ প্রার্থী হয়েছেন। শেষ পর্যন্ত তারা প্রার্থিতায় থাকবেন বলে জানিয়েছেন। এ নিয়ে তারা কেন্দ্রের সঙ্গে যোগাযোগও করেছেন। উল্লেখ্য যে সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির 4 জন নেতা প্রার্থী হয়েছেন। তারা হলেন জেলা বিএনপি সাবেক সভাপতি সুহেল আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক গৌস খান, যুক্তরাজ্য বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেবুল মিয়া এবং যুক্তরাজ্য বিএনপি নেতা শফিক আহমেদ। তাদের মধ্যে 2 জন সরে গেলেও বাকি 2 জন থাকবেন বলে জানা গেছে। এদের মধ্যে যুক্তরাজ্য বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া তারেক জিয়ার কাছে চিঠি লিখে তিনি জানিয়েছেন কেন তিনি শেষ পর্যন্ত এই নির্বাচনে থাকতে চান। দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা বিএনপি সহসভাপতি সরোয়ার হোসেন এবং সাতক্ষীরা শ্যামনগর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মাসুদুল আলম চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন। তারা দুজনেই এ নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। পিরোজপুরের ইন্দুরকান্দি উপজেলায় প্রার্থী হয়েছেন মোহাম্মদ ফৈজুল করিম তালুকদার। তিনি শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়ে দিয়েছেন। ফরিদপুর সদর উপজেলায় বিএনপির 2 নেতা নির্বাচনে অংশগ্রহণ করছেন। তারা হলেন সদর উপজেলা বিএনপি সহসভাপতি রৌফুর নবী এবং যুবদল
দলের সাবেক নেতা নাজমুল ইসলাম রৌফুর নবী সাফ জানিয়ে দিয়েছেন যে নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন এবং প্রত্যাহারের কোনো প্রশ্নই আসে না বলে তার অবস্থান ব্যক্ত করেছেন। সুনামগঞ্জের শাল্লা উপজেলার বিএনপির সভাপতি নগেন্দ্র চন্দ্র বিশ্বাস ও নির্বাচন করার ব্যাপারে অটল থেকেছেন। দল যদি তাকে বহিষ্কার করে তাহলে তার কিছু যায় আসে না। বিএনপি হিসাব করে দেখেছে যে যদি এরকম বহিষ্কারাদেশ দেওয়া হয় তাহলে অনেকগুলো উপজেলাতে বিএনপির সংগঠন বিলুপ্ত হয়ে যাবে। আর এই কারণে শেষ পর্যন্ত বিএনপি তার অবস্থান পরিবর্তন করতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। যারা উপজেলা নির্বাচন করবে তারা তাদের ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় তা আজ বিএনপি চূড়ান্ত করবে বলেও জানা গেছে। কর্নেল অলিকে বিশ্বাসঘাতক মনে করছে বিএনপি। বিএনপির মধ্যে নানা রকম অবিশ্বাস এবং সন্দেহ প্রবল আকার ধারণ করেছে। বিএনপি নেতারা এখন নিজেদের সংগঠনের জন্য নেতাকে বিশ্বাস করছেন না। এক নেতা আরেক নেতাকে অবিশ্বাস করেছেন। বিএনপির বিভিন্ন নেতারা মনে করেছেন বিভিন্ন সময় বিএনপির জন্য বন্ধু হিসেবে এসে অনেকে বিএনপিকে ধোঁকা দিয়েছে এবং এই ধোঁকার তালিকা অনেক দীর্ঘ। বিএনপির মধ্যে থেকে অনেকে বিএনপির বন্ধু সেজেছেন, শুভাকাঙ্ক্ষী হয়েছেন, কিন্তু পরবর্তীতে এই সম্পর্ককে কাজে লাগিয়ে তারা সরকারের সঙ্গে গোপন আতাত করেছেন। এমন অভিযোগও বিএনপি নেতৃবৃন্দের পক্ষ থেকে হরহামেশাই করা হয়। বিএনপির একাধিক নেতা বলেছেন যেমন 2018 সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন ছিল একটি ধোঁকা। সেই সময় ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের পক্ষ থেকে এসে বিএনপিকে ধোঁকা দিয়ে গেছে। শুধু তাই নয়, বিএনপিকে অনেক নেতাই মনে করেন যে তাদের প্রতিষ্ঠাকালীন মহাসচিব অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীও ছিলেন সরকারের এজেন্ট এবং বিএনপিকে বিভক্ত করার মিশন নিয়ে তিনি এসেছিলেন। এখনো বিএনপি যাদের সাথে যুগপৎ আন্দোলন করছে সেই সমস্ত দলের অনেক নেতাকে বিএনপি নেতারা সন্দেহ করে অবিশ্বাস করে। তবে এই অবিশ্বাসের তালিকায় এখন সবচেয়ে বড় বিষয় হিসেবে যে নামটি সামনে এসেছে সেটি হলো এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। কর্নেল অলি আহমেদ একসময় বিএনপির ডাক সাইটে নেতা ছিলেন। তিনি বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। শুধু বেগম খালেদা জিয়া নয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তিনি বিশ্বস্ত এবং আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। জিয়াউর রহমানের ডাকেই তিনি বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন। কিন্তু সেই কর্নেল অলি আহমেদ এখনকার ভূমিকা নিয়ে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে গুরুতর সন্দেহ দানা বেঁধে উঠেছে। বিএনপির নেতৃবৃন্দ মনে করেছেন যে বিএনপি ভাঙার জন্য নতুন এজেন্ডা বাস্তবায়ন করতে সরকার মাঠে নামিয়েছে কর্নেল অলি আহমেদকে। এই ধরনের ভাবনার সূত্রপাত হয়েছে আজ একটি বক্তব্য থেকে। কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে কর্নেল অলি আহমেদ বেগম খালেদা জিয়া সম্পর্কে যে মন্তব্য করেছেন তাতে বিএনপি নেতৃবৃন্দ বিস্মিত। বিএনপির একজন নেতা বলেছেন যে এই সময় প্রয়াত ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যেভাবে সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিএনপিকে বিতর্কিত করেছিলেন, এখন কর্নেল অলি আহমেদ সেই কাজ শুরু করেছেন। কর্নেল অলি আহমেদ ওই পুনর্মিলনী অনুষ্ঠানে বলেন, বেগম খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা এবং তার যে অসুস্থতা তার জন্য তাকে মুক্তি দেওয়া প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। আর এর জন্য তিনি সরকার কোনো আলাপ আলোচনা করতে চায় সেই আলাপ আলোচনায় যেতে প্রস্তুত বলে দাবি করেন সাবেক এই বিএনপি নেতা। এই বক্তব্যটি বিএনপির মধ্যে বিস্ফোরণ সৃষ্টি করেছে। বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, কর্নেল অলি আহমেদ বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকারের সঙ্গে দর কষাকষি বা আলোচনা যাবার কে? তিনি তো বিএনপির কোনো নেতা নন। সরকারের উচ্চ সুদের স্বল্পমেয়াদী ঋণই কি মূল্যস্ফীতির বড় কারণ? বছর 2 আগেও 91 দিন মেয়াদী সরকারি ট্রেজারি বিলের সুদ হার ছিল 2.5% কম। স্বল্প মেয়াদী ঋণের সুদ হার এখন 11% ছাড়িয়েছে। মেয়াদে বেশি হলে ঋণ নিতে সরকারকে আরো বেশি সুদ গুনতে হচ্ছে। ব্যাংকগুলো এখন ব্যক্তি খাতের যে সরকারকে ঋণ দেওয়াকেই বেশি লাভজনক মনে করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2021 সালের ডিসেম্বর 91 দিন মেয়াদী ট্রেজারি বিলের গড় সুদ হার ছিল 2.36%। ধারাবাহিকভাবে বেড়ে চলতি এপ্রিলে এই বিলের সুদ হার 11.35% পর্যন্ত উঠেছে। সেই হিসেবে সবচেয়ে কম মেয়াদী এই বিলের সুদ হার বেড়েছে 381% বা প্রায় 5 গুণ। 182 দিন মেয়াদী ট্রেজারি বিলের সুদ হার 257%-এরও বেশি বেড়েছে। 2021 সালের ডিসেম্বরে ট্রেজারি বিলের গড় সুদ হার ছিল 3.19%। চলতি এপ্রিলে 6 মাস মেয়াদী এই বিলের সুদ হার 11.40% পর্যন্ত উঠেছে। 1 বছর বা 364 দিন মেয়াদী ট্রেজারি বিলের সুদ হার বেড়েছে 234%। 2021 সালের ডিসেম্বরে সর্বোচ্চ মেয়াদের এই বিলের সুদ হার 3.44% থাকলেও তা এখন 11.50%-এ উন্নীত হয়েছে। ইল্ড রেট বা সুদ হারের পাশাপাশি ট্রেজারি বিল ব্যবহার করে সরকারের নেওয়া ঋণের স্থিতিও দ্বিগুণের বেশি
বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2021 সালের ডিসেম্বরে ট্রেজারি বিলের মাধ্যমে নেওয়া সরকারের ঋণ স্থিতি ছিল ৬২,১৫০ কোটি টাকা। 2023 সালের ডিসেম্বর শেষে এখন ঋণের স্থিতি 1,36,210 কোটি টাকার গিয়ে ঠেকেছে। এই সময় সরকারের স্বল্প মেয়াদী এর ঋণ স্থিতি বেড়েছে ৭৪,০৬০ কোটি টাকা বা 119%। চলতি এপ্রিল পর্যন্ত সরকারের নেয় ঋণের স্থিতি আরো স্ফীত হয়েছে। অর্থনীতিবিদরা বলেছেন সরকার নিজের ঋণের দুষ্ট চক্রে আটকে গেছে। গত বছর কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিয়েছিল, এবার সেটি করতে না পারে ট্রেজারি বিলের সুদ হার এতটা উচ্চতায় উঠে গেছে। দেশের ব্যাংক খাতে সরকারই এখন সবচেয়ে বড় ভোক্তা। সরকার উচ্চ সুদের ঋণ নেওয়া অব্যাহত রাখলে মূল্যস্ফীতি কমবে না। উচ্চ সুদের এই ঋণ পরিশোধ করতে গিয়ে সরকারের অর্থ সংকট আরো তীব্র হবে। এখন আরো বেশি সুদের ঋণ নিয়ে সরকারকে ঋণ পরিশোধ করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।